বিকেলবেলা সূর্য এখন আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। নদীর ধারে মুখোমুখি দাঁড়িয়ে আছে নিশা আর সারফারাজ। নিশার পরনে রয়েছে স্লিভলেস শর্ট টপস যা হাঁটুর খানিকটা উপর পর্যন্ত বিরাজ করছে। নিচে শরীরের রঙের টাইস পড়েছে, হালকা মেকআপ, নুড লিপস্টিক আর কাঁধ ছোঁয়া সিল্কি চুলগুলো বাতাসে উড়ায় নিশাকে যথেষ্ট সুন্দর লাগছে। উচ্চতা চোখে পড়ার মতো হওয়া সত্ত্বেও হাই হিল পরায় উচ্চতা আরো বাড়িয়ে দিয়েছে নিশার। বাম হাতে ছোট্ট পার্স ব্যাগ ধরে আছে সে। নিশার চোখে মুখে রহস্য ও আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট ফুটে আছে। সারফরাজের পরনে রয়েছে বরাবরের মতোই ওর প্রিয় সাদা রঙের পাঞ্জাবি পায়জামা। পায়ে রয়েছে অর্ধখোলা শু। বাম হাতে ব্র্যান্ডের ঘড়ি। সারফরাজ ওর তীক্ষ্ণ নীল মণিবিশিষ্ট চোখ জোড়া স্থির করে রেখেছে নিশার উপর। চুয়াল শক্ত হয়ে আছে। কপালের ও গাড়ের সূক্ষ্ম রগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, যা ওর ভিতরে বহমান তীব্র রাগের প্রতিচ্ছবি হয়ে ফুটে আছে লোকসম্মুখে। নিশা নিঃশব্দে হেসে বলল, আপনার মুখোমুখি কখনো এভাবে হতে হবে ভাবিনি এমপি সাহেব। আসলে আমি আপনাকে নিজের বাসুর বানাতে চেয়েছিলাম, অর্থাৎ আপনার আদরের বোলাবালা ছোট ভাই তেজওয়ার খান তেজের বউ হতে চেয়েছিলাম। কিন্তু সেই সম্মান না আমার পাওয়া হলো, না আপনার। সারফরাজ ওর চোয়াল শক্ত রেখে দাঁড়ালো কণ্ঠে বলল, আমার ছোট ভাইয়ের সম্পর্কে এই ধরনের কথা বলার সাহস তুমি কোথায় পেলে নিশা? আমার ভাই একজন মেয়েবাজ, ক্লাবে ক্লাবে ঘুরে ড্রিঙ্কস করে। এসবের কোনো প্রমাণ আছে তোমার কাছে? নিশা ওর ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, আপনার কি মনে হয় শক্ত কোনো প্রমাণ ছাড়া আমি এমনও অভিযোগ তুলতাম আপনার সামনে? সারফারাজ নিশার দিকে এক পা এগিয়ে এলো, এতটা কাছে যে নিঃশ্বাসের গরম হাওয়া টের পাওয়া সম্ভব। সারফারাজ হিসিয়ে বলল, দেখাও তবে প্রমাণ। আর যদি দেখাতে না পারো, মনে রেখো এই নদীর ধারেই তোমাকে জীবন্ত কবর দিয়ে দিতে এই এমপি ইউসুফ খানের এক মুহূর্ত সময় লাগবে না। নিশা এবার একবার শুকনো ঢুক গিলল। নিশার বুকের ভেতর ভয় কাজ করলেও নিজের চোখে মুখে সেটার ছাপ স্পষ্ট হতে দিল না সে। নিশা দৃঢ় কণ্ঠে বলল, চলুন এমপি সাহেব, সামনাসামনি দেখাবো যা দেখানোর। অতঃপর সারফারাজ গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো, আর নিশাও নিঃশব্দে ড্রাইভিং সিটের পাশের সিটে বসলো। নিশা লোকেশনে বলে দিলে সারফারাজ গাড়ি স্টার্ট করে সেই পথে রওনা হলো। নিশার চোখের সামনে ভেসে উঠল কিয়ৎক্ষণ পূর্বের ঘটনা। নিশা প্রায় 3 মাস হলো একটা মহিলা কর্মসংস্থান খুলেছে। সেখানে তার আন্ডারে 50+ নারী কর্মী কাজ করে। নকশি কাঁথা সেলাই করে বেতের ও বাঁশের বিভিন্ন আকর্ষণীয় জিনিসপত্র বানায়। এখানে সেই সকল নারীরা কাজ পেয়েছে যারা নিজেদের সংসার জীবন নিয়ে অসুখী, নিজের স্বামীর আয়ের পাশাপাশি নিজেও কিছু করতে চায়, সংসারের উন্নতির কথা চিন্তা করে তারাই। নিশার এমন চিন্তাধারা ও কাজের পিছনে বড় উদ্দেশ্য ছিল। নিশার মতো মেয়ে নিজেদের ফেমাসিটি সবার সামনে বাড়ানোর জন্য মূলত এইসব করে থাকে। নিশা এবার ঠিক করেছিল ওর আন্ডারে কর্মরত সবাইকে জামা কাপড় কিনে দিবে, তাদের নিজেদের পরিধানের উপযুক্ত হবে এমন। তাই নিশা সুপার শপিং মলের পাশে থাকা এই গলির ভিতরে অবস্থান করা সস্তা কাপড়ের দোকানে এসেছে। কেনাকাটা শেষ হলে দোকান থেকে বের হতেই নিশার নজর পড়ল ওর সামনে আরেকটা হাঁড়ি পাতিলের দোকান থেকে বের হতে থাকা তেজের উপর। তেজের পাশে আরেকটি মেয়ে ছিল। যথেষ্ট দূরত্ব থাকায় তেজ ও মেয়েটির মধ্যকার কথোপকথন শুনতে পাচ্ছে না নিশা। নিশার চোখ মুখ শক্ত হয়ে এলো, কপালে একটা বাজ স্পষ্ট হলো। নিশা তৎক্ষণাৎ ওর ফোন থেকে তেজকে কল করলো। নিশা দেখলো তেজ ওর কল সযত্নে কেটে দিয়ে আবারও সেই মেয়ের সাথে অন্য দোকানে ভিতরে চলে গেল। নিশা শক্ত কণ্ঠে বলল, তুমি আমাকে পাত্তা দাও না, আর এদিকে অন্য মেয়ে নিয়ে ঘুরো। আমি তোমার আসল রূপ তোমার পরিবারের সামনে খোলসা করব, আর সেটা আজই। তুমি যে একটা প্লে বয় শত মেয়েকে ব্যাড পার্টনার বানিয়েছ, দামি দামি ব্র্যান্ডের ড্রিঙ্কস সেবন করো, সব জানাবো। এই বলে নিশা সরাসরি সারফারাজের হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলল, আপনার ছোট ভাই তেজ একটা মেয়েবাজ, নেশা করে ক্লাবে যায়। জানি বিশ্বাস হবে না আপনার আমার মুখের কথা, তাই আমি শক্ত প্রমাণ দিতে প্রস্তুত। এক্ষুনি এই ঠিকানায় চলে আসুন, আমি অপেক্ষা করছি আপনার জন্য। অতঃপর নিশা ওর একজন ফ্রেন্ডকে তেজের উপর নজর রাখতে বলল, যতক্ষণ না সে এখানে ফিরে আসছে আবারও। নিশার বলা ঠিকানায় এসে গাড়ি ব্রেক কষল সারফারাজ। তৎক্ষণাৎ নিশার ধ্যান ভাঙল। সারফারাজ বলল, কোথায় তোমার প্রমাণ? নিশা গাড়ির ভিতরে থাকা অবস্থাতেই সামনে ও আশেপাশে নজর বুলালো। তখনই একটা ইলেকট্রনিক্স এর দোকান থেকে তেজ আর ইলমাকে বের হতে দেখে নিশা আঙ্গুল ইশারা করে বলল, ওই যে দেখুন। চিনতে পারেন কিনা নিজের ভাইকে সম্পূর্ণ নতুন রূপে, সেটাও একজন মেয়ের সাথে ঘোরাফেরা করার অবস্থায়। সারফারাজ নিশার ইশারা লক্ষ্য করে সেদিকে তাকালো।
তেজের সেই চিরচেনা রূপটা এখন নেই। তেজের পরনে নেই সেই ডোলা ফুল হাতা শার্ট ও প্যান্ট। চুলগুলোও নেই তেল টিটে অবস্থায়। চোখে নেই সেই বড় ফ্রেমের চশমাটা। রয়েছে একটা সাদা শার্ট, অলিভ গ্রিন প্যান্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা। পুরোপুরি বদলে যাওয়া স্মার্ট হ্যান্ডসাম লুক নিয়ে চলাফেরা করছে তেজ, ইলমার সঙ্গে হাসতে হাসতে। সারফারাজের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। দু হাতের স্টিয়ারিং এর বাঁধন আরো শক্ত হয়ে এলো। সারফারাজের শিরা উপশিরায় তাজা রক্ত যেন ফুটতে শুরু করলো। তীক্ষ্ণ গাঢ় নীল মণিজোড়া চারপাশে থাকা সাদা অংশ হালকা রক্তিম বর্ণ ধারণ করেছে। ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো কেবল তেজ শব্দটি। নিশা দৃঢ়কণ্ঠে বলল, আপনার আরেক ভাই আছে না, নির্ঝর মেবি নাম। সেও জানে তেজের আসল রূপ সম্পর্কে। ওরা যখন খান বাড়িতে থাকে না, তখন ওরা আপনাদের বাংলো বাড়িতে গিয়ে ওঠে। সেখানে আমিও কয়েকবার গিয়েছিলাম। সারফারাজ পরপরই শক্ত কণ্ঠে বলল, আউট। নিশা হতভম্ব হয়ে সারফারাজের দিকে তাকিয়ে বলল, হোয়াট? সারফারাজ গর্জে উঠে বলল, আই সেইড গেট আউট। গাড়ি থেকে নামো এক্ষুনি। সারফারাজের বলা কথায় নিশা কেঁপে উঠল। তৎক্ষণাৎ নিজের ব্যাগটা হাতে নিয়ে গাড়ির দরজা খুলে নেমে পড়ল নিশা। পরপরই চোখের পলকে সারফারাজ গাড়ি চালিয়ে চলে গেল সেখান থেকে। নিশা সারফারাজের যাওয়ার পানে এক পলক দেখে বাঁকা হেসে বলল, আগুনে পরিমাণের থেকে বেশি গিটালা হয়ে গিয়েছে আমার। এবার তেজ বেবি, কি হবে তোমার? আমার বলা কথাগুলো কি হালকাভাবে নিয়েছিলে তো তুমি? ভেবেছিলে খালি কলছি বাজে বেশি। তোমার আসল রূপ আমি যেভাবে তোমার বড় ভাইয়ের চোখের সামনে তুলে ধরেছি, এখন তুমি আর নিস্তার পাবে না। তুমি আমার হতে চাও না তো, তাই আমিও তোমাকে কারোর হতে দিব না, শান্তিতে বাঁচতেও দিব না তোমায়। 2-3 দিন ধরে কোমর ব্যথার জন্য ঘর আর ড্রয়িং রুম ছাড়া কোথাও যেতে পারেনি নির্ঝর। কেমন দম বন্ধকর অনুভূতি হচ্ছে ওর সকাল থেকে। তেজ আর ইলমা বেরিয়ে যাওয়ার পরপরই ওদের পারিবারিক ডাক্তার এসে নির্ঝরকে চেক আপ করে ব্যথানাশক ইঞ্জেকশন পুশ করে দিয়েছিলেন। পাশাপাশি আরো কিছু ওষুধ লিখে দিয়েছিলেন। সার্ভেন্ট দিয়ে দুপুরের আগেই সেই ওষুধগুলো আনিয়ে খেয়ে নিয়েছিল। এই জন্য এখন ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে নির্ঝরের। প্রকৃতির বাতাস শরীরে আঘাতে ও প্রাণ খুলে নিঃশ্বাস নিতে একটু আগেই ছাদে উঠেছে নির্ঝর। বাগান সাইডে একদম কর্নারের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে। সেই সময় সারফারাজ গাড়ি নিয়ে বাংলোর মূল গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলো। গাড়ি থেকে নামতেই একজন মধ্যবয়স্ক সার্ভেন্ট এসে ওর সামনে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম বড় সাহেব, কেমন আছেন আপনি? সারফারাজ বলল, ওয়ালাইকুম আসসালাম রহমত চাচা, আল্লাহর রহমতে ভালো আছি। এদিকে সব ঠিকঠাক তো? রহমত বললেন, জি বড় সাহেব, সব ঠিকঠাকই আছে। নির্ঝর আছে ভিতরে? জি, মেজো সাহেব আর ছোট সাহেব তো কয়দিন ধরে এখানেই আছে। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে আপনার কাজ করুন, আমি একটু আমার ছোট ভাইয়ের সাথে সাক্ষাৎ করে নিই। রহমত মাথা নাড়িয়ে চলে গেলেন। সারফারাজ বাংলোর ভিতরে প্রবেশ করে আরেকজন সার্ভেন্ট নির্ঝরের কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন, ছোট সাহেবকে তো একটু আগেই ছাদের দিকে যেতে দেখেছিলাম বড় সাহেব। সিঁড়ি বেয়ে ছাদের উপরে আসতেই সারফারাজ নির্ঝরকে অপর পাশ হয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে এলো। সারফারাজ নির্ঝরের কাঁধ স্পর্শ করতেই নির্ঝর ভয়ে কে বলে সামনে দিকে ঘুরতেই সারফারাজ দাঁড়িয়ে থাকতে দেখে ওর চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম হলো। নির্ঝর শুকনো ঢুক গিলে বলল, বড় ভাইয়া, তুমি? সারফারাজের চোখের মুখে সেই পূর্বের ন্যায় রাগের ছাপ স্পষ্ট ফুটে আছে। সারফারাজ বলল, কয়দিন হলো এখানে এসেছিস তোরা? নির্ঝরের কপালে ইতিমধ্যে বিন্দু বিন্দু ঘামের কণা জমতে শুরু করেছে। নির্ঝরের সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। আমতা আমতা স্বরে বলল, এই তো 3-4 দিন হবে। এতদিন বাড়ি না ফিরে এখানে থেকে কি কাজ করছিলি তোরা? নির্ঝরের ভয়ে কলিজা শুকিয়ে আসছে একটু একটু করে। কি বলবে বুঝে উঠতে পারছে না সে। সারফারাজ আবারও বলল, তেজ কোথায়? তেজ ভাই, তেজ ভাই কই? সারফারাজ দাঁতে দাঁত পিষে বলল, আমি তোকে প্রশ্নটা করেছি নির্ঝর। নির্ঝর পারছে না তো কেঁদেই ফেলবে এবার। কোনো রকমে বলল, আমি জানি না বড় ভাইয়া, তেজ ভাইয়া কোথায় গিয়েছে? আমায়। নির্ঝর পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই সারফারাজ নির্ঝরের গলা চেপে ধরে ওর পিঠ রেলিং এর সাথে ঠেকিয়ে সেদিকে কিছুটা ঝুঁকিয়ে রাগী স্বরে বলল, একটা মিথ্যে কথা বললে এক্ষুনি তোকে শ্বাসরোধ করে মেরে এখান থেকে নিচে ফেলে দিব জানোয়ার। নির্ঝরের নিঃশ্বাস আটকে গিয়েছে। দু চোখের কার্নিশ বেয়ে ফোঁটায় ফোঁটায় অশ্রুরা ঝরে পড়ছে। একটু শ্বাস নেওয়ার চেষ্টায় নির্ঝর নিজের গলা থেকে সারফারাজের শক্ত হাতখানা সরানোর বৃথা চেষ্টা করছে। কিয়ৎক্ষণ পর সারফারাজ নির্ঝরের গলা থেকে নিজের হাত ছেড়ে দিল।
তৎক্ষণাৎ নির্ঝর সেখানেই দপ করে বসে পড়ল। গলায় হাত রেখে জোরে জোরে কাশতে শুরু করলো নির্ঝর। সারফারাজ কিছুটা দূরে দাঁড়িয়ে শব্দ করে নিঃশ্বাস ফেলছে, হাত জোড়া মুষ্টিবদ্ধ করে রেখেছে। ফলস্বরূপ দু হাতের সূক্ষ্ম রগগুলো বেঁচে থাকতে দেখা যাচ্ছে। দুই ভাইয়ের এত বড় ধোঁকা কিভাবে সে সামলে উঠবে? কিভাবেই বা নিজের সহজ সরল পরিবারের সামনে এদের দুজনের সত্যরূপ তুলে ধরবে সারফারাজ?